হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো কিন্তু তোমাদের দৈনন্দিন কাজের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গৃহিণীদের কিন্তু কিচেনের কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য একটুও সময় পাই না। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু দেখবে তোমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর কাজগুলো করেও কিন্তু নিজেদের জন্য একটু হলেও সময় বের করে নিতে পারবে। তো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই। তো দেখো বন্ধুরা, এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। অনেক সময় আছে আমরা কিন্তু ডিমটা যখন সেদ্ধ করি ডিমটা কিন্তু ফেটে যায় জলের ভিতরে, আর কিন্তু খোসাটাও কিন্তু ঠিকঠাক মতো ওঠে না। তো এখানে দেখো আমি ছোট একটা পাত্রে ডিমটাকে দিয়ে দিয়েছি, কারণ যত ছোট পাত্রে তুমি এরকম ডিমটাকে সেদ্ধ করবে অল্প জলে, তবে কিন্তু তোমার গ্যাসের খরচটা কম হবে আর ডিমগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 4টে ডিমের জন্য কিন্তু বড় একটা পাতিল নিলে জলটাও বেশি লাগবে আর কিন্তু অনেকটা সময়ও লাগবে। তো এখানে দেখো আমি এক টুকরো লেবু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ। আর এবার এটাকে আমি দেখো গ্যাসের উপর কিন্তু বসিয়ে দেব। তো বন্ধুরা দেখবে যে এরকম ছোট পাত্রে যখন তোমরা ডিমটাকে সেদ্ধ করবে ডিমটা কিন্তু অনেকটা দ্রুত হয়ে যাবে। আর দেখো এই যে লবণ আর কিন্তু এরকম লেবু দেওয়ার কারণে তোমাদের ডিমের খোসাটাও কিন্তু খুব দ্রুতই কিন্তু উঠে যাবে। তো এখানে দেখো কতটা দ্রুত কিন্তু আমি খোসাটাকে উঠিয়ে নিচ্ছি, আর ডিমের খোসাটাই কিন্তু কোনো রকম ডিমটা কিন্তু লেগে নাই, একেবারে ইজিভাবেই দেখো কত দ্রুত কিন্তু ডিমের খোসাটা উঠে যাচ্ছে। তো বন্ধুরা আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো চলো এবার চলে যাই পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে কাঁচামরিচ নিয়ে। দেখো আমরা নতুন গৃহিণী যারা আছি তারা কিন্তু কাঁচা মরিচটা যদি হাত দিয়ে চিরতে যাই তাহলে কিন্তু আমাদের কি হয়, হাতে কিন্তু প্রচণ্ড আকারে ঝাল লেগে যায়। তো তোমরা কি করবে, এরকম যদি একটু বড় সাইজের যদি তোমাদের কাঁচামরিচ হয় তাহলে কিন্তু দেখো তোমরা একটা কাঁচির সাহায্যে, দেখো এখানে আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে যদি তোমরা এইভাবে কাঁচামরিচটাকে যদি চিড়ে নিতে পারো তাহলে দেখবে তোমাদের হাতে কিন্তু একটুও ঝাল লাগার ভয় থাকবে না। আর ছুরিতে কিন্তু অনেক সময় কাঁচামরিচটা চিড়তে গেলে কিন্তু হাতে ঝালটা লেগে যাওয়ার ভয় থাকে, আর বিশেষ করে নতুন গৃহিণীদের হাতে কিন্তু একটু বেশি পরিমাণে ঝাল লাগে। আশা করবো এই টিপসটাও উপকারে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবারে টিপস হবে এই ফ্রাই প্যান নিয়ে। অনেক সময় দেখা যায় দেখো ফ্রাই প্যান কিন্তু আমরা যেহেতু পরোটা ভেজে থাকি তারপর ডিম ভেজে থাকি, এইগুলোই কিন্তু দেখো এই যে তেলটা লেগে দুই সাইডটা কিন্তু একেবারে দেখো কতটা পুরো ময়লা হয়ে গিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র তেলের ময়লা। তো এই ময়লাটা কি করে আমরা আর কি উঠিয়ে নিতে পারবো খুবই সহজে, সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি কিন্তু গ্যাস ওভেনটাকে কিন্তু একটু জ্বালিয়ে নিয়েছি। গ্যাস ওভেনটা জ্বালানোর পরে জাস্ট দেখো এরকম একটা চামচের সাহায্যে আমি একটু আলতো করে ঘষে নিচ্ছি। এই যে ময়লাটা কিন্তু একেবারে গরম হয়ে যাওয়ার কারণে, মানে এই যে তেলের ময়লাটা লেগে আছে এই তেলের ময়লাটা কিন্তু নরম হয়ে যাওয়ার কারণে ইজিভাবেই কিন্তু একটা চামচ দিয়ে আমি কিন্তু ময়লাটাকে উঠিয়ে নিতে পারছি। এটাতে কিন্তু তোমার ফ্রাই প্যানের কোনো রকম উপরের এক পাটটা উঠে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না। জাস্ট দেখো আমার ফ্রাই প্যানটায় অনেকটা ময়লা হয়েছিল, তেল চিটচিটে ময়লা, তো সেটা কিন্তু কোনোভাবে নেট দিয়ে পরিষ্কার করলে কিন্তু আমার ফ্রাই প্যানটাই কিন্তু নষ্ট হয়ে যেত। তো সেইভাবে আমি গরম করে কিন্তু দেখো একেবারে ফ্রাই প্যানটাকে কিন্তু নতুনের মতো চকচকে করে ফেলেছি, আর কোনো রকম কিন্তু সাইডে কোনো ময়লাই নেই। তো তোমরাও কিন্তু এইভাবে তোমাদের ফ্রাই প্যানটাকে কিন্তু একটু গরম করে করে কিন্তু ক্লিন করে নিতে পারো। তো তারপর চলে এলাম পরবর্তী টিপসে। তো এবারে টিপস হবে বন্ধুরা আদা নিয়ে। আদা কিন্তু আমরা সবাই কিন্তু ফ্রিজেই রেখে থাকি। তো তোমরা কি জানো আদা কিন্তু ফ্রিজ ছাড়াও কিন্তু রাখা যায়। রাখা যায় মাটির নিচেই, যখন আদাটা একেবারে সতেজ থাকে বা আদাটার গাছ থাকে তখন। আর এমনি তোমরা যখন আদাটাকে এইভাবে উঠিয়ে নিয়ে আসবে বা বাজার থেকে কিনে আনবে, কিভাবে তোমরা ফ্রিজ ছাড়া আদাটাকে সংরক্ষণ করতে পারবে সেরকম একটা ছোট্ট টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো তার জন্য এখানে দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বালি, আর বালির ভিতরে কিন্তু দেখো আমি এইভাবে কিন্তু আদাটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে বাটির ভিতরে আদাটা দেওয়ার ফলে কি হচ্ছে দেখো, আদাটাকে আমি এইভাবে যখন রেখে দিব আমি কিন্তু এটাকে 15 দিন 1 মাসও কিন্তু আদাটাকে এইভাবে বালির ভিতরে কিন্তু সংরক্ষণ করতে পারবো। কোনো রকম কিন্তু আদাটা একেবারেই তোমার নষ্ট হয়ে যাবে না। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের উপকারে আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবার টিপস হবে দেখো, এই যে আমরা বাজার থেকে যখন নতুন প্যান্ট কিনে এনে থাকি তখন দেখা যায় প্যান্টগুলোর রাবারটা কিন্তু অনেকটা টাইট হয়ে যায়। এই রাবারটাকে যখন আমরা কোমরে পরি তখন কিন্তু আমাদের কোমরে অনেকটা ব্যথা করে, অনেকটা পরিমাণ কিন্তু দাগ হয়ে থাকে। তো বন্ধুরা কি করলে এই প্যান্টের রাবারগুলো একটু ঢিলা হবে আর আমাদের পরতে খুবই আরাম হবে সেরকম একটা টিপস তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা এখানে দেখো আমি একটা বালতি নিয়ে নিয়েছি, আর বালতিটাকে দেখো জাস্ট আমি এইভাবে হচ্ছে দেখো প্যান্টটাকে বালতির যে নিচের দিকটা আছে সেখান থেকে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। তো ঢুকিয়ে দেওয়ার পরে দেখো এটাকে আমি এইভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি, আর এইভাবে উঠিয়ে জাস্ট তোমরা 10 থেকে 20 মিনিটের মতো এরকম করে রেখে দেবে। দেখবে যে তোমাদের এই যে প্যান্টের যে রাবারটা আছে সেটা কিন্তু একেবারে ঢিলা হয়ে যাবে না, জাস্ট হালকা ঢিলা হবে। তোমাদের কিন্তু নতুন প্যান্টটা পরতে কিন্তু খুবই ইজি হবে। আশা করব আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের উপকারে আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপস। এবারে টিপস হবে এই আমলকি নিয়ে। দেখো আমলকি কিন্তু আমাদের চুলের যত্নে কিন্তু খুবই উপকারী, বিশেষ করে যাদের চুল পেকে গিয়েছে বা যাদের চুল কালো করতে চাও তারা কিন্তু এই আমলকির প্যাকটা কিন্তু মাথায় দিতে পারো। তো আমলকিটাকে কিন্তু দেখো আমি টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এরকম একটা মিক্সি জারের ভিতরে কিন্তু দেখো আমলকিটাকে দিয়ে দিচ্ছি। আমি মাত্র আমলকি আর সাথে কিন্তু একটা জিনিস আমি মিক্স করব, সেটা হচ্ছে দেখো জবা ফুল। তো এখানে কিন্তু আমলকির সাথে দেখো আমি কিছুটা পরিমাণে কয়েকটা আর কি জবা ফুল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিক্সি জারে দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পরে দেখো এটা এরকম হয়েছে দেখতে। এটা যদি তোমরা এখন চুলে লাগাও, পাকা চুলে যদি লাগিয়ে থাকো সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে দেখবে তোমাদের পাকা চুল কিন্তু একেবারেই কিন্তু কালো হয়ে যাবে। তো টিপসটি ভালো লাগলে লাইক দিও। চলে এলাম এবার পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবারে টিপস হবে এই দই নিয়ে। দেখো আমরা কেন দইতে হারপিক দেব? বন্ধুরা দইতে হারপিক দেওয়ার কিন্তু একটা কারণ আছে, আর এটা কিন্তু আমি একটা রেমেডি তৈরি করছি। তো এই হারপিকটা কিন্তু আমার কিচেনের হারপিক। আমি কিন্তু অনেক ভিডিওতে বলে রেখেছি যে আমার বাড়িতে কিন্তু 2টা হারপিক থাকে। তো অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারো, তাই আমি আগে থেকেই বলে দিলাম। তো দেখো আমি বেশ কিছুটা পরিমাণ কিন্তু হারপিক দিয়েছি, ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তোমাদের বাড়িতে যদি লেবু থাকে তোমরা কিন্তু এই হারপিকের ভিতরে একটু পরিমাণে লেবুর রস দিতে পারো। আমি কিন্তু এখানে একটু পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি, লেবুর পরিবর্তে ভিনেগারও তোমরা দিতে পারো। তারপরে এটাকে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি কিন্তু আমি তৈরি করে ফেলেছি। তো চলো এটা আমি কি কাজে লাগাবো। এই যে দেখো আমাদের কিচেনে যে সিঙ্কগুলো আছে, এই সিঙ্কে কিন্তু আমরা রোজ থালা বাসন পরিষ্কার, মাছ ধোয়া অনেক কাজ কিন্তু করে থাকি। আর সিঙ্কের অবস্থাটা কিন্তু আমাদের 12টা বেজে যায়, অনেকটা কিন্তু তেল চিটচিটে ভাব থাকে, অনেক কিছু দিয়ে কিন্তু আমরা সিঙ্কটা পরিষ্কার করে থাকি। বন্ধুরা তোমরা জাস্ট একবার এরকম দইয়ের সঙ্গে হারপিক মিশিয়ে তারপরে যদি তোমরা এরকম সিঙ্কটাকে পরিষ্কার করতে পারো, দেখবে তোমাদের সিঙ্কটা কিন্তু একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। মানে তোমরা কল্পনাও করতে পারবে না, যে কোনো জিনিস দিয়ে তো আমরা বেসিনটাকে বা সিঙ্কটাকে পরিষ্কার করে থাকি, তোমরা কিন্তু এটা দিয়ে তোমাদের বেসিনটাও কিন্তু পরিষ্কার করতে পারো। অনেকেই আছে কিন্তু সরাসরি হারপিকটা দিয়ে সিঙ্ক পরিষ্কার করে, কিন্তু কখনোই কিন্তু বন্ধুরা তোমরা সরাসরি সিঙ্কে কিন্তু হারপিক লাগাবে না। কারণ বন্ধুরা সরাসরি যদি তোমরা সিঙ্কে হারপিক লাগাও, হারপিকটায় কিন্তু অনেকটা পরিমাণে এই যে স্টিলের উপরে আছে সেটা কিন্তু দাগ হয়ে যায়। তার জন্য সবসময় চেষ্টা করবে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু হারপিকটাকে মিশিয়ে তারপর এরকম করে সিঙ্কটা পরিষ্কার করার। তো দেখো বন্ধুরা আমি কিন্তু যে রেমেডিটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে ভালো করে কিন্তু একটা স্টিলের মাজনি দিয়ে কিন্তু মেজেও নিয়েছি। আর এবার দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে, মনে হচ্ছে একেবারে নতুনের মতো কিন্তু চকচকে হয়ে গিয়েছে। যদি টিপসটি ভালো লাগে একটা লাইক দিও। চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবার দেখাবো, দেখো এই যে স্টিলের আমাদের রাইস কুকারগুলো থাকে, দেখো অনেকের বাড়িতেই কিন্তু এরকম স্টিলের রাইস কুকার আছে। তো স্টিলের রাইস কুকারগুলোই হয় কি এরকম কিন্তু একটু পরিমাণে যদি জল লাগে, সেই জলটা বসে বসে কিন্তু অনেকটা কিন্তু জং লেগে যায়। তো বন্ধুরা আমি তো একটা রেমেডি তৈরি করে আমার সিঙ্ক পরিষ্কার করেছি। তো সেই রেমেডিটা দিয়েই কিন্তু আমি আমার এই রাইস কুকারে স্টিলের যে কাভারটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করব। তোমরা তো দেখতেই পেলে কতটা পরিমাণে জং লেগেছে আমার এই যে স্টিলের আর কি রাইস কুকারটাই। তো সেটা কিন্তু আমি দেখো এই যে রেমেডিটা তৈরি করেছি সেটা কিন্তু ভালো করে দেখো আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার এই যে জাস্ট একটু ঘষে ঘষে নেব, ঘষে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরে জাস্ট এরকম একটা কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নেব। তো কাপড়টা কিন্তু অবশ্যই হালকা পরিমাণে একটু ভিজিয়ে তারপরে কিন্তু তোমরা মুছে নেবে, তাহলে কিন্তু জিনিসটা আর একটু বেশি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আগে কতটা জং ছিল, কতটা দাগ ছিল, আর সেটা কিন্তু এখন একেবারেই চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।